আমরা সুন্দরবন গেছিলাম জানুয়ারি মাসে, তখন দেখতে পাইনি তো কি হয়েছে। রয়্যাল বেঙ্গল টাইগার এখন মন ভরে দেখে নিচ্ছি। এরকম ভিড় আমি এক্সপেক্ট করি না। সবাই ইন্ডিয়ান, 99.9% লোক ইন্ডিয়ান। এখানে খাবারের প্রচুর অপশান, চিকেন কাবাব টাবাব থেকে শুরু করে ফ্রাইড আইটেমস সব দারুণ পাওয়া যাচ্ছে, আর দামও খুব রিজনেবল, ভীষণ রিজনেবল দাম। তো ঠিকঠাকই আর কি, বেশ ভালোই। সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেল ভার্চুয়াল ডায়েরি অফ সুহদ্র অ্যান্ড ইতুপর্ণাতে। আজকের ডায়েরির পাতায় থাকছে সাফারি ওয়ার্ল্ড ঘুরে দেখা ও সেখানকার বিভিন্ন ধরনের মজাদার শো দেখার গল্প, আর সন্ধেবেলায় থাকছে খাওসান মার্কেট এক্সপ্লোর করার দুর্দান্ত অভিজ্ঞতা। আমাদের থাইল্যান্ড সিরিজের আগের ভিডিওগুলি যদি এখনও দেখে না থাকেন তাহলে অবশ্যই অনুরোধ রইল সেগুলি দেখার। ভিডিওগুলির লিংক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প। গুড মর্নিং সবাইকে। ব্রেকফাস্ট রেডি হোটেলেই, ইনক্লুডিং ব্রেকফাস্ট। এখন বাজে 7:20, আর আমাদেরকে 15 মিনিটের মধ্যে রেডি হতে হবে। তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর দেখিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। এই যে মাশরুম সুপও দিয়ে গেল সোনাই আমাকে। এই হচ্ছে হোটেলের বাইরেটা, এটা হচ্ছে ব্রেকফাস্ট এরিয়া। পুরো সামনেটাও দেখাচ্ছি একটু কথা। দারুণ ব্রেকফাস্ট করলাম। এখানে ব্রেকফাস্টের ভিড়টা দেখতেই পাচ্ছেন, সবাই মোস্টলি এখানে আমি দেখছি মোস্টলি ইউরোপিয়ানস আমাদের এই হোটেলে, মানে 95% তো ইউরোপিয়ান বা আমেরিকান এরিয়ার হবে, মেবি অস্ট্রেলিয়ান হতে পারে, বাট সবাই মানে সাদা চামড়ার মানুষ ম্যাক্সিমাম। মোস্টলি ইউরোপিয়ান দেখছি, কারণ কথাবার্তা স্প্যানিশ বা অন্য ডাচ বা জার্মান ভাষায় কথা বলছে। তো এবং খাওয়া দাওয়া মানে খুবই ভালো, কি নেই মানে স্টার্টিং ফ্রম মানে বিভিন্ন রকমের ব্রেডস, তারপরে স্ক্র্যাম্বলড এগ, নর্মাল অমলেট, তারপরে পোচ, সব কিছু, বেকন, চিজ, হ্যাম, চিকেনের সসেজ, হ্যাঁ, আবার পেস্তো দিয়ে চিকেন একটা রেসিপি, তারপরে বিভিন্ন ধরনের কেক, হ্যাঁ, জুস, তিন রকমের জুস, কফি, হ্যাঁ, টি, স্যুপ 2 রকমের, আর হ্যাঁ 2 রকমের মিল্ক, মানে হট মিল্ক, কোল্ড মিল্ক, সব কিছু রয়েছে। এবং ব্যবস্থাপনা দারুণ, যা সঙ্গে সঙ্গে রিসিভ করে দিচ্ছে, কেউ মানে ওয়েট করতে হচ্ছে না, দারুণ। আর আমি এই হোটেলটা 2 দিনে আমার ইন্ডিয়ান কারেন্সিতে কত 4800 টাকা পড়েছে, মানে 2400 টাকা করে, মানে দীঘা মন্দারমণির থেকেও প্রচুর সস্তা। আমার রুমটা হয়তো একটু ছোটো হতে পারে, অনেক পুরনো হোটেল এটা, একটু ছোট রুম, কিন্তু অসুবিধা হচ্ছে না একদমই। স্নানের ব্যবস্থা দারুণ, গরম জল সুন্দর রয়েছে, উইদাউট এনি প্রবলেম ইউজ করা যাচ্ছে, বারবার হোটেল লবিতে ফোন টোন করতে হচ্ছে না, দারুণ, সব ব্যবস্থাপনা দারুণ। আমরা এখন ওয়েট করছি ড্রাইভারের জন্য, ড্রাইভার এলেই আমরা বেরিয়ে যাব সাফারি ওয়ার্ল্ডের উদ্দেশ্যে। এই যে আমাদের গাড়ি চলে এসছে, টয়োটা ফরচুনার দিয়েছে, সেরা ক্রুজার।
চশমাটা দাও, অন্ধকার করতে। বুকিং নাম্বার ইয়েস, হোল্ড অন। বুকিং নাম্বার ইজ this one. চলো যাওয়া যাক। করবেন যা এদিকে সাজগোজ করবে আর এদিকে ওনার অভ্যেস নেই। এই দেখুন অবস্থা, সানগ্লাস পরেই ছিল। এখানে কি সুন্দর অন্ধকার করা। তিনি বলছেন যে আমি নাকি কিছু দেখতেই পাচ্ছি না। তিনি নাকি বলছেন উনি নাকি কিছু দেখতেই পাচ্ছেন না। ঘুমোতে যাবেন, একটু পরে আমি ভিডিও তুলব, তখনই বোঝা যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ওখানে গিয়ে সানগ্লাসটা পরব। আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা। চলুন তাহলে এখন তর্ক বিতর্ক বাদ দিয়ে এখন সাফারি ওয়ার্ল্ডে যাই। টাটা। আমরা সাফারি পার্ক পৌঁছে গেছি। কচিকাছা থেকে প্রবীণ, ব্যাংককের সাফারি ওয়ার্ল্ড সবাইকে আকর্ষণ করে, বিশেষ করে যারা পশুপ্রেমী। তাই আপনিও যদি ওয়াইল্ড লাইফ লাভার হন তাহলে থাইল্যান্ড ট্যুরে এলে এই সাফারি ওয়ার্ল্ডের জন্য একদিন কিন্তু বরাদ্দ রাখতেই পারেন। এই সাফারি ওয়ার্ল্ডের ট্যুর প্যাকেজ আপনারা ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও বুক করতে পারেন, আবার আমরা যেরকম ক্লুক অ্যাপ থেকে বুক করে নিয়েছিলাম সেরকমটাও করতে পারেন। ক্লুক অ্যাপে দু রকমের অপশন থাকে। প্রথমটি হলো উইথ প্রাইভেট ট্রান্সফার, যেরকমটা আমরা নিয়েছিলাম, তাতে আমরা কারোর সাথে রাইড শেয়ার করব না, আমাদের জন্য পার্সোনালি একটা গাড়ি অ্যালট করা থাকে। আর সেকেন্ড অপশনটি হলো শেয়ার ট্রান্সফার। প্রাইভেট ট্রান্সফারে খরচ 2000 টাকা মতো বেশি হয়, কিন্তু এখানে আপনি হোটেল থেকে পিক আপ পাবেন। আর শেয়ার ট্রান্সফার হলে আপনাকে একটা পার্টিকুলার লোকেশন থেকে পিক আপ নিতে হবে। সাফারি ওয়ার্ল্ড সকাল 9টা নাগাদই খুলে যায়। আমরা পৌঁছেই প্রথমে ঢুকে পড়েছিলাম সাফারি পার্কে, যেখানে গাড়ির ভেতরে বসে আমরা দেখে নিয়েছিলাম বিভিন্ন ধরনের জন্তু জানোয়ার এবং পাখি। দারুণ এক্সপিরিয়েন্স, একদম সামনেটায় দেখতে পাচ্ছি, ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। এইটাতে আরো কাছে গো, তাকা একটু, তাকা তাকা তাকা, লুক হিয়ার, লুক হিয়ার। লাভলি। আমরা সুন্দরবন গেছিলাম জানুয়ারি মাসে, তখন দেখতে পাইনি তো কি হয়েছে, রয়্যাল বেঙ্গল টাইগার। এখন মন ভরে দেখে নিচ্ছি, কি তাই তো? 5টা দেখা হয়ে গেছে। 5টা? তার বেশি, 7-8 খানা। চলুন তাহলে আরো কার কার দেখা পাই একটু দেখি তাহলে, আর আপনাদেরকেও দেখার সুযোগ করে দেবো তখন। রয়্যাল বেঙ্গল টাইগার না হলেও এই ইন্দো চাইনিজ প্রজাতির বাঘগুলো কিন্তু দেখে আমাদের বেশ দারুণ লেগেছিল। গাড়ি করে প্রায় আধ ঘন্টা সময় লাগবে আপনাদের এই সাফারি পার্ক ঘুরতে। বাঘ, সিংহ, গন্ডার, ভাল্লুক আরও বিভিন্ন রকমের পশু প্রাণী দেখে সাফারি পার্ক থেকে বেরিয়ে আমরা ঢুকে পড়েছিলাম মেরিন পার্কে। সেখানে আমাদের এক্সপ্লোর করার ছিল বাকি দিনটা। আমরা সাফারি পার্ক থেকে বেরিয়ে এলাম, এবার আমরা মেরিন পার্কে ঢুকছি। এখন বিরাট ভিড়, একদম একদম, আর নিয়ে যাবো বিভিন্ন ধরনের শো দেখবো। এই মেরিন পার্কের অ্যাট্রাকশন হলো বিভিন্ন ধরনের পশু প্রাণী নিয়ে লাইভ শোজ। খেয়াল রাখবেন বেশিরভাগ শোগুলি কিন্তু দিনে একবার করেই হয়, তাই শোগুলির সময়সূচি ভালোভাবে খেয়াল রাখবেন। দিনের প্রথম শো ছিল ওরাংওটাং শো, যেটা শুরু হয় সকাল 10টা 15 থেকে। অসাধারণ কিছু মজার অ্যাক্ট দেখাবে এই ওরাংওটাংগুলি। আমরা কোনো ভিডিওই পুরো তুলিনি, যাতে আপনারা সেগুলিকে চাক্ষুষ এক্সপিরিয়েন্স করে আরও বেশি আনন্দ পান। ওরাংওটাং শো দেখে বেরিয়েই আমরা এক মুহূর্তের জন্য পৌঁছে গেছিলাম অস্ট্রেলিয়াতে, কারণ আমরা দেখতে পেয়ে গেছিলাম ক্যাঙ্গারু। কিছু অতিরিক্ত মূল্য দিয়ে এই ক্যাঙ্গারুদেরকে আপনারা খাওয়াতেও পারবেন। ক্যাঙ্গারু দেখে নিয়ে আমরা চলে গেছিলাম আমাদের সেকেন্ড শো, সি লায়ন শো দেখতে। এই সি লায়ন শো চলে বেশ কিছুক্ষণ ধরে এবং এটা দেখতে আপনাদের বেশ ভালো লাগবে। বিভিন্ন ধরনের অ্যাক্রোব্যাটিক স্কিলস দেখাবে এই সি লায়নগুলি, যেগুলো দেখে আপনাদের ছোটোবেলার সার্কাস দেখার কথাও মনে পড়ে যেতে পারে।
এই দুটো শো কেমন লাগলো বলো? নতুন ধরনের পুরো। হ্যাঁ, ওরাংওটাং শো ও সি লায়ন শো দেখার পর আমাদের এই দিনের তৃতীয় শো ছিল স্কাই ওয়ার শো। এই শোয়ের গল্প আমার ঠিক মগজাস্ত্র হয়নি বলে মেরিন পার্কে বিভিন্ন শোয়ের মধ্যে পছন্দের তালিকার সবচেয়ে নিচে থাকা ছিল এই শো। হ্যাঁ, এই গল্প আমি যদিও বুঝতে পারিনি, কিন্তু অ্যাকশন ছিল দুর্দান্ত। এটি আমার পার্সোনাল ফিডব্যাক ও এক্সপিরিয়েন্স। স্টান্ট শো না, স্টান্ট শো নয়, কী বলে, কী শো ছিল এটা? ও স্কাই ওয়ার দেখে আমরা বেরোলাম। এখন 12:30 বাজে, 12:40। আমরা লাঞ্চ করতে যাচ্ছি সাভানা ইন্ডিয়ান রেস্টুরেন্টে, বাফে লাঞ্চ খেতে। তো ওটারই কুপন বার করছি। এই যে বাফে লাঞ্চ, এটা আমাদের টিকিটের মধ্যে ইনক্লুডেড, এই ক্রুকের সাথেই। তো এখানে একটু রাশটা কম আছে তুলনামূলক, যেমন আছে। চলুন দেখাই। এরকম ভিড় আমি এক্সপেক্ট করি না। সবাই ইন্ডিয়ান, 99.9% লোক ইন্ডিয়ান। এত ভিড়। আমাদের খাবার টাইমিং ছিল, লাঞ্চ টাইমিং ছিল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত। আমরা এসেছি ওই 12:30 পৌনে 1টা নাগাদ। তখন বলছে যে হবে না। তারপর আমরা কথা যেখানে করেছি কথা বলে নিয়ে, যেখানে বুক করেছি কথা বলে নিয়ে, তখন ওরা ম্যানেজ করলো, বললো যে 2:30টার সময় যেতে লাঞ্চের জন্য। মানে আনএক্সপেক্টেড। সিরিয়াসলি এতটা হচ্ছে পুরো লাঞ্চের লাইন, ভাবা যায়? তখন লাঞ্চ স্কিপ করে আমরা চলে গিয়েছিলাম ডলফিন শো দেখতে, যেটা মেরিন পার্কের মোস্ট অ্যাট্রাকটিভ শো। এই ডলফিন শো কিন্তু দিনে একবারই হয়, দুপুর 1:30টার সময়। তাই আপনারা এটা কিন্তু মাথায় রাখবেন যে আইদার লাঞ্চ করে ডলফিন শো দেখতে পারেন, অথবা ডলফিন শো দেখে লাঞ্চটা করে নিতে পারেন। থাইল্যান্ডে বসে থাই খাবার ছেড়ে প্রপার বাঙালি খাবার, সেটাও থাইল্যান্ডের ফেমাস এক জায়গাতে, সাফারি ওয়ার্ল্ডে। কি কেমন লাগছে বাঙালি খাবার? আমি তো এখনো স্টার্ট করিনি। টেস্ট কেমন? মানে ভাত, চিকেনটা তো মানে নর্মাল একদম ইন্ডিয়ান কারির মতোই করেছে। আচ্ছা আচ্ছা, বাঙালি খাবারই লাগছে। আর তোমার বাতে কি? আমি সব কিছুই অল্প অল্প নিয়েছি। আলুর তরকারি আমার বেশ ভালো লাগে, তাই আলুর তরকারি নিয়েছি। চিলি লেডি ফিঙ্গার, বাট খেতে কেমন হবে জানি না, তাই একদম অল্প নিয়েছি। ভাত, ডাল, স্যালাড, গ্রিন চাটনি, ব্যাস আপাতত এই কটা নিয়েছি। আর সাথে ফল, ডেজার্ট, অনেক কিছুই তো রয়েছে। তারপর ফল, ডেজার্ট সব কিছুই তো রয়েছে, দেখা যাক। এই সাফারি ওয়ার্ল্ডের প্যাকেজড বাফে লাঞ্চ কিন্তু বেশ ভালো ছিল। সেখানে আমরা লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম সেদিনের লাস্ট শো দেখতে, যা ছিল স্টান্ট শো। এই স্টান্ট শো কিন্তু আমাকে রামোজি ফিল্ম সিটি স্টান্ট শো এর কথা হুবহু মনে করিয়ে দেয়। একদম সেম প্লট, সিমিলার কাহিনী। তাই যদি আপনারা রামোজি ফিল্ম সিটিতে অলরেডি স্টান্ট শো দেখে থাকেন, তাহলে এটা আলাদা করে দেখার কোনো মানে হয় না, বরং ওই সময় সাফারি পার্কের আরও কিছু জায়গা ঘুরে নিতে পারেন। এই আমরা এখন সাফারি ওয়ার্ল্ড দেখে ঘুরে বেরিয়ে এলাম। দারুণ সুন্দর জায়গা, খুব ভালো লেগেছে আমাদের। প্রত্যেকটা শো খুব ভালো লেগেছে, তাই না? হ্যাঁ, ভালোই। হ্যাঁ, এখন আমরা ট্যাক্সির জন্য ওয়েট করছি, দেখা যাক কখন আসে। ফোন করা হয়েছে, বললো আসছে, দেখা যাক।
আমরা সাফারি ওয়ার্ল্ড থেকে ঘুরে এসে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছি ফুট ম্যাসাজ নিতে আর একটু এক্সপ্লোর করতে জায়গাটা, তাই তো? হ্যাঁ, কি গো, খাওসান রোডে আছি আমরা, মানে খাওসান রোডের কাছে, খাওসান রোডের কাছে যাচ্ছি। হ্যাঁ, রামবুত্রি রোডটাও দারুণ, এখানে আমরা রয়েছি। সন্ধেবেলায় এই রামবুত্রি রোড সেজে ওঠে এই রেস্টুরেন্টগুলির চেয়ার টেবিলে। রয়েছে এখানে খাওয়া দাওয়ার অঢেল অপশন। আর রামবুত্রি রোড থেকে মেন রোডে এসে রাস্তা ক্রস করলেই খাওসান রোড। দুর্ধর্ষ মিষ্টি, দুর্ধর্ষ মিষ্টি বলে বোঝানো যাবে না। এইদিকে দেখো সাপ, এইদিকে ইনি আম খাচ্ছেন আর এইদিকে হচ্ছে পোকামাকড়। স্নেক, জ্যান্ত ক্রোকোডাইল। ক্রোকোডাইলটা দেখেই কিরকম লাগছে। এই খাওসান রোডে বিকেলবেলা থেকে বসে যায় খাওসান মার্কেট। আর এই খাওসান রোডকে স্ট্রিট ফুড হেভেন বললেও ভুল বলা হবে না। এখানে সব ধরনের স্ট্রিট ফুড অ্যাভেলেবেল, তার সাথে রয়েছে বিভিন্ন ধরনের পাব। তো আপনার এখানে এসে পুরো সন্ধ্যেটা আরামসে কাটিয়ে ফেলতে পারবেন। পাব ছাড়াও রয়েছে এখানে বিভিন্ন ধরনের ম্যাসাজ সেন্টার, যেখান থেকে আপনারা অবশ্যই নিয়ে নিতে পারেন একটা রিল্যাক্সিং ফুট ম্যাসাজ বা বডি অয়েল ম্যাসাজ। কেমন করালো? দারুণ, ঘুম চলে এসেছে এখনই। ফুট ম্যাসাজ করিয়ে দুজন মিলে ফুট ম্যাসাজ করালাম আধ ঘন্টার। ভালোই, 180 বাট করে এখানে নিয়েছে আধ ঘন্টায়। অ্যাকচুয়ালি পাটায়াতে অনেক সস্তা। পাটায়াতে কিছু জায়গায় 200 বাটে 1 ঘন্টা, কিছু জায়গায় 150 বাটে 1 ঘন্টা। তো সেই তুলনায় এখানে অনেক রেট বেশি, ডবল। মানে পাটায়াতে 150 বাটে 1 আওয়ার, এখানে 180 বাটে হাফ অ্যান আওয়ার। রেট অনেকটাই বেশি। এখানে আমরা নিয়ে নিয়েছি কি শ্রিম্প বলস। শ্রিম্প বলস দেখাও একটু। 4টে ছোটো ছোটো পিসের শ্রিম্প আছে, সেটা চিলি সসে ডোবানো। কে বলো কেমন? গরম খুব। ভালো খেতে, চিলি সসটার জন্য আরো বেশি ভালো লাগে, আরো বেশি ভালো লাগছে। গুড। এখানে খাবারের প্রচুর অপশান, চিকেন কাবাব টাবাব থেকে শুরু করে ফ্রাইড আইটেমস সব দারুণ পাওয়া যাচ্ছে। আর দামও খুব রিজনেবল, ভীষণ রিজনেবল দাম। তো ঠিকঠাকই আর কি, বেশ ভালোই। 410 মিটার লম্বা এই খাওসান রোড এক্সপ্লোর করতে আপনাদের কিন্তু বেশ ভালোই লাগবে, যেরকমটা আমাদেরও লেগেছিল। এই খাওসান রোড থেকেই থাইল্যান্ডের আরেকটি ফেমাস স্ট্রিট ফুড আমরা ট্রাই করে নিয়েছিলাম সেদিন, সেটা হলো এগ রুটি। সেটার ভিডিও আমরা সেদিন তুলতে পারিনি সময়ের অভাবে, কিন্তু দুর্ধর্ষ ছিল সেই এগ রুটি। সেটা খেয়ে নিয়ে আমরা আবার ফিরে গেছিলাম হোটেলে, কারণ পরের দিন সকালে আমাদের ব্যাংকক থেকে ক্র্যাবির উদ্দেশ্যে রওনা দেওয়ার ছিল। সেই ব্যাংকক থেকে ক্র্যাবি যাওয়ার জার্নির গল্পই থাকছে আমাদের ভার্চুয়াল ডায়েরির পরের পাতার গল্পে। আর থাকছে ক্র্যাবি টাইগার কেভ ঘুরে দেখার গল্প, আর 1266 সিঁড়ি উঠে সানসেট দেখার গল্প। তাই সবশেষে আবার অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের গল্পে।